কর্মকর্তা কর্মচারী ও শ্রমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পান? শোনা যায়? আমরা এই রমজান মাসে যে করোনা ভাইরাসের ভয়ে তো আছি, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের এখানে তাড়াতাড়ি এখান থেকে যাতে মুক্তি দেয়। সারা বিশ্বে যেভাবে মানুষ মারা যাচ্ছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশে আমাদের সেই মৃত্যুর হার অনেক কম। তবে সারা বিশ্বের থেকে আমরা যতটুকু সারা বিশ্বে যেভাবে করোনা ভাইরাস ছড়াচ্ছে, তাতে মনে হচ্ছে খুব সহসা এখান থেকে আমরা মুক্ত হতে পারবো না, সময় লাগবে। আমরা অনেকদিন লকডাউনে ছিলাম, তাতে দেখা যাচ্ছে আমাদের দেশের রপ্তানি বন্ধ হচ্ছে, বিদেশ থেকে শ্রমিকরা চলে আসছে এবং আমরা বিশ্বের WHO বলেছে যে করোনা ভাইরাসে যে লোক মারা যাচ্ছে তার চেয়ে অনেক বেশি লোক মারা যাবে দুর্ভিক্ষে, অর্থাৎ 2 কোটিরও অধিক লোক দুর্ভিক্ষে মারা যেতে পারে, এই ধরনের একটা তারা আশঙ্কা প্রকাশ করছে। তাই আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনারা টেলিভিশন দেখছেন, উনি প্রতিদিন মনিটর করছেন সারা বিশ্বে কোন দেশে কি ঘটছে, আমাদের কি হওয়া উচিত, বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে উনি পরামর্শ করে টাইম টু টাইম উনি সিদ্ধান্ত নিচ্ছেন। আমাদের প্রথমে গার্মেন্ট শিল্পকে খুলে দিয়েছেন, তারপর টেক্সটাইল, স্পিনিং মিল, এখন আস্তে আস্তে ছোট ছোট কুটির শিল্পকে খুলে দিচ্ছেন এবং কুটির শিল্পের সাথে সাথে দোকানপাটও খোলা থাকবে। আস্তে আস্তে উনি যান, তাহলে দীর্ঘদিন মাসের পর মাস আমরা যদি এরকম আটকে থাকি তাহলে আমরা না খেয়ে মারা যাবো। আর যেহেতু একটা ছোঁয়াচে রোগ, এটা নিয়ে আমাদের চলতে হবে, আমাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বন থেকে আপনারা সবাই জানেন, তারপর আমি দু একটা কথা বলছি। এক হলো, আমার সবসময় মাস্ক সবসময় ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় মনে করি আমার পাশের লোকও ভালো আছে, আমিও ভালো আছি, অতএব মাস্ক ব্যবহার করা লাগবে না, কিন্তু ব্যাপারটা তা না। মাস্ক, এই করোনা ভাইরাস এমনই একটা জিনিস যেটা অন্য শরীরে আছে কিনা এটা কিন্তু বোঝা যাবে না। কারো সর্দি কাশি জ্বর হয়, আর কারো বা এমনি কিছুই হয় না, কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু যার কিছুই হয় নাই দেখা যাচ্ছে, কিন্তু তার যদি ভাইরাস থাকে, তার যদি আমি টাচে আসি তাহলে কিন্তু আমি এই করোনা ভাইরাসে আক্রান্ত হব। সেই জন্যেই আমরা সবসময় যেন দূরত্ব মেনটেন করি। এখানে টয়লেট ব্যবহারের ক্ষেত্রে আমি যদি একটু টয়লেটটা পরিষ্কার করে নিই, একটু পানি ঢেলে পরিষ্কার করে নিই, বেসিনটা যেন আমি নিজেকে পরিষ্কার করে নিই এবং আমি যখন ব্যবহার করা শেষ হবে যেন আমি পরিষ্কার করে আসি। এই কতগুলো জিনিস, হাত দিয়া সবসময় যেন আমি মুখে হাত না দিই, হাতের মধ্যে সবসময় যেন মাঝে মাঝে যাই, সময় পাইলেই বাথরুমে যেয়ে হাতটা সাবান দিয়ে ওয়াশ করে আসি। এই কতগুলো জিনিস করলে, কমন জিনিস করলে আমার মনে হয় আমরা এর থেকে রেহাই পাবো। এক। 2 নম্বর হচ্ছে, এখন আসি আমাদের গার্মেন্টসের কি অবস্থা। আমাদের এই আমি আজ 35 বছর এই গার্মেন্টস শিল্পে আছি, এই আমার জীবনে এইরকম অবস্থা, খারাপ অবস্থা কখনো আসেনি। আমাদের লক্ষ লক্ষ পিস মাল ক্যান্সেল হয়ে গেছে, অনেক মাল আমাদের এখন ক্যান্সেল আছে। মাল কাস্টমাররা বলতে, কেউ বলছে 1 বছর পরে নেব, কেউ বলছে 6 মাস পরে নেব, কেউ বলছে একদম নেব না। তো এর মধ্যেও আবার যেহেতু ইউরোপ এবং আমেরিকা খোলা শুরু হচ্ছে, তো কিছু কিছু মাল তারা নিচ্ছে, যেগুলো আমরা এখন আবার সরিয়েছি। এবং আমাদের ফ্যাক্টরিতে এই ঈদের আগে এবং ঈদের পরে 1 মাসের কাজ কোনো মতো আছে। তারপরে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আমাদের তেমন কোনো কাজ নাই। আর যেহেতু সিজন শুরু হবে আমাদের অক্টোবর নভেম্বর থেকে, তার আগে নতুনভাবে এভাবে কাজ আসার সম্ভাবনা খুব কম। এখন প্রশ্ন হলো যে আমরা যারা কাজ করি, আমরা যারা ফ্যাক্টরি চালাই, আমাদের 4 মাসের কাজ সবসময় হাতে থাকে, কিন্তু এখন কাজ আছে 1.5 মাসের, আমাদের আর কাজ নাই। এখন আমার এই শ্রমিক ভাইরা অনেকেই অনেক দিন যাবত আমরা একসাথে কাজ করছি, দীর্ঘদিন আছে। এখন আমি কিভাবে কাজ করবো যে আমার কাজ নাই, তোমরা চলে যাও, বেতন দিতে পারবো না। তো সেই কারণে আমরা চেষ্টা করবো, আমি চেষ্টা করবেন যাতে পুরো শ্রমিক ভাই চাকরি না হারান, আমরা যাতে অতীতে
শ্রমিকদের মতন সমস্ত সমস্যাকে একসাথে এর মোকাবেলা করতে পারি। সেই জন্য সবসময় মনে রাখবেন, এই ফ্যাক্টরি আমার, এই ফ্যাক্টরি থেকে আল্লাহ আপনারা আমার রুজি রোজগার দেয়, এই ফ্যাক্টরিকে যত্ন করার, এর সেবা করার দায়িত্ব আমার, রক্ষা করার দায়িত্ব আমার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছুদিন আগে এই বেতন দেওয়াকে কেন্দ্র করে কিছু ছেলে ভাঙচুরে অংশগ্রহণ করেছে, ফ্যাক্টরি প্রচুর ক্ষতি সাধন করেছে, অনেক গাড়ি ভাঙচুর করেছে। তাদের সমস্ত তথ্য আমাদের কাছে আছে, এখানে আমাদের এই আশুলিয়া থানার মাননীয় ওসি সাহেব, উনি আমার সামনে বসা আছেন, উনি কথা বলবেন। ওনাকে আমরা সমস্ত তথ্য দিয়েছি, উনি এই মুহূর্তে কাউকে গ্রেফতার করবেন না। এখানে কোন ফ্লোরে কে আছে, কে ভাঙচুর, তার ছবি, তার সমস্ত বাড়ি, তার স্থানীয় ঠিকানা সমস্ত কিছু আমাদের কাছে আছে। তারপরেও এত কিছু জানা সত্ত্বেও ওসি সাহেব গ্রেফতার করছেন না, আমরাও তাকে গ্রেফতার করতে বলছি না। কেন? এই সময় এখন আমরা একটা মহামারীর মোকাবেলা করছি, এই সময় কোনো লোককে যদি আমরা এখন গ্রেফতার করাই, তাকে থানায় নিয়ে যায়, থানার থেকে কোর্টে চালান দেয়, তার জামিন হবে না, কারণ এখন কোর্ট বসছে না। এখন কবে ঈদের আগে তার জামিন হওয়ার সম্ভাবনা খুব কম। অতএব এখন সে তো সাফার করবেই, তার পরিবার সাফার করবে, তার আত্মীয় স্বজন সাফার করবে। অতএব আমাদের সকল শ্রমিক ভাইদের কাছে আমার অনুরোধ, আমরা যেন আইন কখনো হাতে না নেই। যদি কারো কোনো অভিযোগ থাকে, কোনো সুপারভাইজারের প্রতি তার অভিযোগ থাকতেই পারে, আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আপনারা অভিযোগ করুন, আমরা তার বিচার করব। তারপরেও এখানে যদি দেখা যায় আপনি কোনো বিচার পাচ্ছেন না, স্থানীয় থানায় গিয়া আপনি আপনার বিচার চাইতে পারেন, কিন্তু আইন আপনার হাতে নেবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বেতন কিভাবে দিব, কবে দিব? আমরা জানি যে আমরা শুধু এর মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা কোনো শ্রমিককে ছাঁটাই করবো না। আমরা ফ্যাক্টরি যেহেতু কাজ থাকবে না, আমরা ফ্যাক্টরিটার চেষ্টা করবো যে কদিন আমরা চালাইতে পারি চালাবো। তো সরকার একটা প্রণোদনা দিয়েছে, আমরা জানি সবাই, 3 মাসে যাতে আমরা স্যালারি দিতে পারি, এই ধরনের প্রণোদনা মানে একটা লোন দিয়েছে। এই লোনটা 1.5 বছরের মধ্যে আমাদেরকে শোধ করতে হবে, এবং কিভাবে 2%, ওইখানে আমাদের ইয়েটা কি, অন্যান্য ইন্টারেস্টে আমাদের বেশি ইন্টারেস্ট দিতে হয়, এইটা 2% ইন্টারেস্ট দিতে হবে। এই 2% ইন্টারেস্ট এবং 1.5 বছরের মধ্যে সরকারকে এই টাকাটা আমাদেরকে ফেরত দিতে হবে। এই জন্য ব্যাংকগুলো আপনারা দেখছেন রাস্তায় অনেক শ্রমিক বিক্ষোভ করছে। কারণ কেন বিক্ষোভ করছে? কারণ ব্যাংক যদি মনে করে যে এই মালিক টাকাটা ফেরত দিতে পারবে না, তাকে কিন্তু ব্যাংক এই টাকা দিচ্ছে না। অতএব যেহেতু মালিক টাকা পাচ্ছে না, শ্রমিকরা রাস্তায় নামছে। 2 মাস 3 মাসের স্যালারিও শ্রমিকরা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ আমাদের মতো তার মাল ক্যান্সেল হয়ে গেছে, মাল বিদেশে পাঠাইছে, যেহেতু আমেরিকা ইউরোপ বন্ধ, সে টাকা পাচ্ছে না, তার মাল ক্লিয়ার হচ্ছে না, ফ্যাক্টরিতে মাল পড়ে আছে। যেহেতু আল্লাহর রহমতে আমাদের অবস্থা ভালো, সেই কারণে আমরা ব্যাংকে চাইলে টাকা আমাদেরকে ব্যাংক লোন দিচ্ছে, আমরা দেব। তবে এই গত মাসের স্যালারিটা এইবার পাইতে আমাদের একটু দেরি হবে, কারণ এইটা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বিভিন্ন জায়গায়, আর আমাদের 2 দিন ছুটি পড়ে গেছে পাশাপাশি। বৃহস্পতিবার, বুদ্ধ পূর্ণিমার ছুটি, তারপরে শুক্রবার, তারপরে শনিবার, 3 দিন পর ছুটি। আমরা চেষ্টা করব 11, 12, 13 মধ্যে এই 3 দিনের যে কোনো দিন যত তাড়াতাড়ি পারি আমরা বেতনটা দেওয়ার চেষ্টা করব। এই মাসের বেতনটা আর হাতে হবে না, আমরা পুরা যে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি যার অ্যাকাউন্টে চলে যাবে। অতএব প্রত্যেকের অ্যাকাউন্ট যেন আমরা চেক করে দেখি যে যাওয়ার আগে বা অ্যাকাউন্টের সাথে যে এই অ্যাকাউন্টে টাকা গেলে যারা নতুন, যারা প্রথমবার টাকা যাচ্ছে বিকাশের মাধ্যমে, ঠিক আছে কিনা। কারণ একজনের অ্যাকাউন্টে টাকা চলে গেলে আরেকজনের টাকা চলে গেলে কিন্তু সে টাকা পাবেন না। আর এই কারণে আপনারা আবার ভেরিফাই করে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট ঠিক মতন আছে কিনা। আমাদের আবারও বলছি যে আমরা জানি শ্রমিক ভাইদের বাড়ি ভাড়া দিতে হবে, দোকানের বাকি নিয়েছি, তাদেরকে দিতে হবে। সবাইকে বলবেন যে আমাদের এমডি সাহেব বলেছে যে পুরো ফ্যাক্টরি কিন্তু আগে দিতে পারবে না, সবাই আমরা একসাথে দিতে পারবো। 11, 12, 13 যে কোনো দিন আমরা এর মধ্যে যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো। যার সবাইকে বলবেন যে আমাদের এই কখনোই দেরি হয় না, কখনোই সবসময় আমরা 7 তারিখে দিই, এই মাসে আমাদের একটু দেরি হচ্ছে। তবে সরকার থেকে সিদ্ধান্ত হয়েছে এপ্রিল মাসের বেতনটা কিভাবে হবে। এপ্রিল মাসের বেতন হবে যে আমরা
পুরা মাস তা আমরা কাজ করাইতে পারি। অতএব পুরা মাসে যারা আমরা কাজ করাইনি তারা টোটাল বেতনের 60% তারা পাবে। টোটাল বেতনের সরকার মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ সিদ্ধান্ত হয়েছে তারা 60 পাবে, 60%। তবে যে কয়দিন মনে করেন আমরা কাজ করেছি, যদি কেউ 5 দিন কাজ করে থাকেন, সেই 5 দিন 26-24 দিন পাবেন 60%, আর 6 দিন পাবেন মূল বেতন। আবার কেউ আমরা ওভারটাইম করেছি, যে কয়দিন সে ওভারটাইম করেছেন আপনি ওভারটাইমের টাকাটা ঠিক মতনই আপনি পাবেন। তাহলে কথা হলো যে আমি কাজ অফিসে আসিনি কিন্তু ওভারটাইম করেছি, যেহেতু আমরা কমিটমেন্ট করেছি ওভারটাইম আমরা ওইটা 20% যে বেশি হয়, ডাবল বেসিকের হয়, এটা আমরা দিয়ে দেবো। এটা আমরা হাজিরায় দেবো না। যদি কারো কিছু এই ব্যাপারে ক্লিয়ার না থাকেন আমরা পে স্লিপ দিব, পে স্লিপ নিয়ে আপনারা কথা বলবেন, আপনাদের সংশ্লিষ্ট সবার সাথে কথা বলবেন। আর কালকে একটা মিটিং হয়েছে, আবার কালকে শ্রমিক নেতাদের সাথে মিটিং হয়েছে। কালকে মাননীয় মন্ত্রী এটা কি বলে মন্দুজার চপিয়ান শ্রমমন্ত্রী ছিলেন, কালকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল আইজি ছিলেন, ওখানে শাহজাহান খান এমপি ছিলেন, আমাদের সালাম মুর্শিদি এমপি ছিলেন, ওখানে বিভিন্ন সমস্ত শ্রমিক সংগঠনের নেতারা ছিলেন। ওখানে আবার একটা দাবি আসছে যে আমাদেরকে আরো 5% বাড়ায় দেওয়ার জন্য একটা অনুরোধ আসবে। যেহেতু এই মাসের স্যালারিটা আমাদের ব্যাংকে চলে গেছে, ব্যাংক এটাকে ভেরিফাই করছে, এটার টাকা আমাদের হয়ে গেছে, সেই কারণে গত এই এপ্রিল মাসে আরো 5%, অর্থাৎ 60 ছিল, আরো 5% স্যালারির ব্যাপারে আগামী মাসের স্যালারির সাথে সমন্বয় করার জন্য সরকার থেকে একটা নির্দেশনা আসবে। যেহেতু 60%-এর ব্যাপারে সরকার থেকে আমাদের কাছে একটা নির্দেশনা আসছে, সেখানে সরকার ছিল, মাননীয় মন্ত্রী ছিলেন, সমস্ত শ্রমিক সংগঠন ছিলেন, মালিকরা ছিলেন, সিদ্ধান্ত ছিল। আবার একটা রিকোয়েস্ট কালকে যেহেতু অনুরোধ আসছে আরো 5% বাড়ানোর জন্য, এই অনুরোধ মে মাসের বেতনের সাথে কিভাবে সমন্বয় করা হবে এটাও সরকার আমাদেরকে জানাই দিলে আমরা মে মাসের সাথে এটা সমন্বয় করব। যদি কারো কিছু থাকে বেতন নিয়ে কোনো ব্যাপারে থাকে আপনারা আলোচনা করবেন। আমি বললাম মন্ত্রী সাহেব এখানে আছে, এখানে এডিশনাল এসপি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আমার সামনে আছে, তারাও দুইটা কথা বলবে। তবে আমি বলি এইবার যদি কেউ আইন ভঙ্গ করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আর কাউকে ক্ষমা করবে না। 1, 2 যারা আমি বলেছি যারা এখানে অন্যায় করেছেন, ভাঙচুর করেছেন, তাদের সবার ছবি আমার কাছে আছে, এখানে থানায় আছে, তারা গ্রেফতার করছেন না। আপনাদের সন্দেহভাজন অনেকের মধ্যে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা 4-5টা গোয়েন্দা সংস্থা কাজ করছে। এই 4-5টা গোয়েন্দা সংস্থার অনেকের মোবাইল ফোন তারা চেক করছে, তারা কেউ কোন মেসে থাকে, কোন বাড়িতে থাকে, কার সাথে কথা বলে, কিভাবে ভ্যাকসিনের ক্ষতি সাধন করা যায়, দেশের ক্ষতি সাধন করা যায়, যারা এইসব কাজে লিপ্ত আছেন তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আর রক্ষা করবে না। অতএব আপনার নিজের যে কোনো অভিযোগ আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ করুন। দরকার হলে আইন শৃঙ্খলার বাহিনীর মধ্যে তাদের গোয়েন্দা সংস্থা আছে, প্রত্যেকটা ওয়ার্কারের মধ্যে তাদের কাজ আছে, তাদের সাথে আপনার আলাপ করেন। আপনার কাছে অনুরোধ, 5 মাস কাজ থাকবে কি থাকবে না এখন আমরা জানি না। এই 5 মাস আমরা কিভাবে চলবো? একদিকে আমাদের করোনা ভাইরাস, আর একদিকে আমাদের যে কোনো সময় আমি আক্রান্ত হতে পারি, এই অবস্থা। তার মধ্যে যদি আবার আমার মধ্যে হুলিয়া হয়, আমাকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে আমাকে যদি গ্রেফতার করে, তাহলে আমার পরিবারের কি হবে? এইটা ভেবে আপনারা দায়িত্ব নিজের হাতে নেবেন। 1, 2 নম্বর কথা হচ্ছে আমরা যদি, আমি আবারও বলছি যে হামিদ গ্রুপ একটা লোককে আমরা চাকরিচ্যুত করি নেই এবং করার চিন্তা আমাদের নাই। চেষ্টা করব আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় যাতে কোনো শ্রমিক ভাই, কোনো শ্রমিক বোন যেন চাকরি না হারায়। যদি কাজ থাকে না, বসে থাকবে, আমরা বেতন দেওয়া সরকার থেকে যেভাবে করবে, আমাদের যেভাবে সামর্থ্য আমরা চেষ্টা করব, কিন্তু কোনো দুষ্ট লোককে হামিদ গ্রুপে আর প্রস্তাব দেওয়া হবে না। আর এখন আর কোনো পয়েন্ট আছে? আর একটা কথা বলে, যদি কোনো কেউ করোনা ভাইরাসে মনে করেন আমার একটু জ্বর আসছে, আমার একটু কাশি আছে, আপনি কি করবেন? আপনি সাথে সাথে আমাদের ডাক্তার আছে, এখানে সিভিল সার্জন আছে, 8-10 জন ডাক্তার আছে, তাদের কাছে চলে যাবেন। তারা যেভাবে দেয় সেইভাবে যেভাবে সাজেশন দেয় আপনারা সেইভাবে চলবেন। আপনি মনে রাখবেন যে আমি যদি আপনার চাকরি যাবে না, আপনি যদি 7 দিন
অনুপস্থিত থাকেন, আপনাকে কিভাবে সেটা আপনাকে সেইভাবে বেতনটা সমন্বয় করা যায় আমরা দেখব। কিন্তু আপনার অনেকে দেখা যাচ্ছে অনেক ফ্যাক্টরি থেকে ওই সন্দেহ হয়েছে তাকে থেকে ডাক্তার কাছে বলেছে পালাই চলে গেছে, পরে তার পুলিশ আর খুঁজে পাচ্ছে না। সেই কারণে আমরা প্রত্যেকে ঠিকানা আপডেট করাচ্ছি, তার বর্তমান ঠিকানা টেলিফোন নাম্বার আমরা 7 দিনের নেক্সট 7 দিনের মধ্যে যেন আপডেট হয় এইটার একটা কপি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করছি, যাতে করে তারা যে কোনো লোককে যখন তখন শনাক্ত করতে পারে। যদি আমি আগেও কয়েকদিন আগে বলেছি, আজকেও বলছি, যদি কোনো শ্রমিক ভাই বোন কর্মকর্তা করোনা ভাইরাসে কোনো কারণে আল্লাহ তাআলা তাকে আমাদের মাঝ থেকে নিয়ে যান, তার পুরা পরিবারের দায়িত্ব হামিম গ্রুপ নেবে। আপনারা কোনো চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা আপনাদের যে কোনো সময় যে কোনো দুর্যোগ মুহূর্তে আপনাদের পাশে, আপনারা আমাদের সন্তানের মতন ভাই বোনের মতন আমরা একসাথে কাজ করছি। আগামী দিনে যে কোনো মোকাবেলা আমরা একসাথে, যে কোনো সমস্যা আসুক আমরা একসাথে মোকাবেলা করব, আমরা একসাথে থাকবো এবং একসাথে আছি। সবাইকে ধন্যবাদ।